আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক। স্বাগত জানাচ্ছি কথার পিঠে কথা অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। মাসুদ কামাল, ছোট ছোট কিছু ঘটনা আলোচনা করি। এর মধ্যে সবচেয়ে আলোচিত এখন ঘটনা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর। চীন সফরের কোন রাজনৈতিক সমীকরণ দেখেন কিনা? কেননা এবার দেখা যাচ্ছে যে 8 মাসের ব্যবধানে যদি আপনি করেন, তখন মানে 1.6 মিলিয়ন, মানে 16,000 কোটি টাকা। আর এইবার 2.1 বিলিয়ন, মানে 210 কোটি মার্কিন ডলার অনুদানের ঘোষণা। এর মধ্যে তিস্তার ব্যাপারে সমীক্ষার জন্য আহ্বান জানানো হয়েছে, নদী ব্যবস্থাপনা 50 বছরের জন্য চীনকে আহ্বান জানানো হয়েছে, বিনিয়োগকারীদেরকে আহ বলা হয়েছে, এবং চীনা একটা অর্থনৈতিক অঞ্চল করবে সেই মর্মে কিছু এমইউ, 8টা বোধহয় এমইউ, একটা চুক্তি স্বাক্ষর হয়েছে। তো 8 মাসের ব্যবধানে দুই সফরকে যদি আপনি তুলনা করেন, বর্তমানে এই সফরের ভূ রাজনৈতিক গুরুত্বটা কি আছে? দেখেন কয়টা চুক্তি হয়েছে এবং আমরা কত টাকা পেলাম অথবা কত টাকা অনুদান পেলাম অথবা কত টাকা সাহায্য পেলাম, এগুলি তো একটা হিসাব আছেই। এই হিসাবগুলি সবসময় চলবে। কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ হলো যে এই সময়ে আমরা এমন একটা জায়গায় অবস্থান করছি হুম যে হুম আমাদের চারপাশে ইন্ডিয়া। হুম আমরা ইন্ডিয়াকে ডিঙিয়ে হুম হুম চীনের কাছে যাচ্ছি, আবার পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক আগের তুলনায় ভালো হচ্ছে। হুম হুম পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো হওয়া নিয়ে এরই মধ্যে ইন্ডিয়া তাদের উদ্বেগ প্রকাশ করছে। হুম হুম আবার এর মধ্যে দেখলাম যে বাংলাদেশে নিযুক্ত যে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভর্মা, সে দেখলাম যে দেশে ফিরে গেছে। দেশে ফিরে সে প্রথমে গেছে হলো তাদের সেনা প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে গেছে। হুম এটা আমার কাছে খুব মানে সিগনিফিকেন্ট মনে হয়েছে। প্রণয় ভর্মা এখানকার হাই কমিশনার, উনি তো যাবে হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, হুম হুম ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, কিন্তু সেনা প্রধানের সঙ্গে দেখা করতে গেছে। তো হুম হুম এইগুলি নানা ধরনের ইকুয়েশন আছে। আবার ধরেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা এতদিন জানতাম যে ডক্টর ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুবই ভালো, এবং তারই আলোকে আমরা এটা চিন্তা করতাম যে মানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কটা সবসময় খুব ভালো থাকবে। সেটাও কি ততটা হচ্ছে কিনা ঠিক বোঝা যাচ্ছে না। বরঞ্চ একটা যুক্তরাষ্ট্রের প্রমাণ সঙ্গে পাওয়া গেল, 72 মিলিয়ন আহ, মানে রোহিঙ্গাদের জন্য অনুদান, সেটা তারা অ্যানাউন্স করছে। তো যেখানে দান অনুদান সব কাটেল করতেছে, সেখানে রোহিঙ্গাদের জন্য এই অনুদান দেয়া। একজন মার্কিন সামরিক কমান্ডার বাংলাদেশ ঘুরে গেল। আপনি এটার কোনো পান কিনা? এটা কিছুটা ভালো। এটা অবশ্যই মন্দের ভালো আমি বলবো, কারণ অগাস্ট পর্যন্ত এখন আমরা অনুদান পাবো বলে বলা হচ্ছে। এটা একদিক দিয়ে ভালো। এটা তো একটা বিশাল বিষ ফোঁড়া আমাদের জন্য, বিষ বৃক্ষ। এটা তো শেখ হাসিনা রোপণ করে গেছে। এই বিষ বৃক্ষ এখন এখান থেকে ফল হতে থাকবে এবং সেই ফল আমাদের বিষাক্ত করতে থাকবে। এটা তো শেখ হাসিনার পক্ষ থেকে এই জাতির জন্য একটা বিশাল উপহার আমি মনে করি। মানে কতদিন যে আমাদের ভোগাবে এটা একমাত্র আল্লাহ জানে। তো উনি এটা করে দিয়ে গেছে। এখন এর মাঝখান থেকে তারপরেও আমেরিকা যদি এই সুযোগ, এই জিনিসটা অনুদানটা দিয়েও থাকে, তারপরে আমি বলবো এই ট্রাম্প গভর্নমেন্ট আসার পর আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্কের মানে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়েছে বলে আমার কাছে এখন পর্যন্ত মনে হয় না। বরঞ্চ আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক যে খুব ভালো তাও আমি মনে করি না। ওটা ভালো মন্দ মিলাই আছে আর কি। হুম হুম কিন্তু হুম পাশাপাশি এটাও ঠিক, কিন্তু মানতেই হবে যে চীন এবং পাকিস্তান এরা কি ইন্ডিয়ার মানে ইউএস এর সঙ্গে খুব ঘনিষ্ঠ অবস্থায় আছে? তা তো নেই। আমি যদি ওভাবে ধরি যে বিশ্ব রাজনীতিতে চীন বরং পাকিস্তানের সঙ্গে একভাবে আছে, আবার ভারত যুক্তরাষ্ট্রে একভাবে আছে। ভারতের সঙ্গে পাকিস্তানেরও বিরোধ, চীনেরও বিরোধ, এবং যুক্তরাষ্ট্রের সঙ্গেও পাকিস্তানের বিরোধ না হলেও অতটা বন্ধুত্ব নাই, কিন্তু চীনের সঙ্গে তার বিরোধ আছে। এই অবস্থায় আমরা শুনলাম যে ভারতের সঙ্গে নাকি আমরা আমি শুনলাম, শুনতে পেলাম যে আমাদের প্রেস সেক্রেটারি নাকি বলেছিল আমরা নাকি প্রথমে ভারতে যে যেতে চেয়েছিলাম ইউনুস হুম সাহেব, ভারত সেই আমন্ত্রণটা দেয়নি। এবং সামনে যে বিমস্টেকের যে সম্মেলনটা হতে যাচ্ছে সেখানেও নাকি সাইড লাইনে হুম নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার কোনো সুযোগ আমাদের ডক্টর ইউনুসকে দেওয়া হয়নি।
তো হুম। এইগুলি মিলে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক তো খুবই নাজুক আমি মনে করি। হুম। গত কয়েক মানে বছরের এটা মধ্যে তো এত এটা নাজুক তো কখন মাস্ট পরিষ্কার হয়ে গেল যে একেবারে যেখানে সাইড লাইনের বৈঠকের জন্য কখনো আনুষ্ঠানিক চিঠি দেয় না, যেখানে বাংলাদেশ চিঠি দিল, পরে তারা আনুষ্ঠানিকভাবে বলল যে না, উনি শুধুমাত্র একটাই বৈঠক হবে নরেন্দ্র মোদীর সঙ্গে, চীনের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠক হবে একটা, আর কোনো বৈঠক হবে না। একটা নতুন সরকার, তার সাথে একটা সুযোগ হচ্ছে। আগে জাতিসংঘ সেটাও অ্যাভয়েড করলেন নরেন্দ্র মোদী, তো ওইটা ভাবলাম যে ঠিক আছে, ওইটা একটু বড় আয়োজন। তো এটা তো ছোট আয়োজন, বিমস্টেকে এখানে তো একটু ইচ্ছা করলেই নরেন্দ্র মোদী আধা ঘন্টা 20 মিনিট 10 মিনিট বসতে পারতেন, কিন্তু যখন বসলেন না এবং আনুষ্ঠানিক চিঠি দেওয়ার পরেও এটাকে যখন ইগনোর করা হইলো, তখন কিন্তু একটা জিনিস আসে, ওই যে সেনাপ্রধান বলছে যে বাংলাদেশের নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে। তার মানে ইউনূস সরকারকে তারা দৃশ্য দৃশ্যত মেনে নিচ্ছে না, সেই ইঙ্গিতটাই আহ, মানে পাওয়া গেল। এবং এতে মনে হলো যে বাংলাদেশের আন্তরিকতা থাকা সত্ত্বেও ভারত এই ক্ষেত্রে আন্তরিক না। কি মনে হয়? একদম সত্য কথা। আমরা আমরা আন্তরিকতা একদিকে দেখাচ্ছি, দেখেন কতগুলি জিনিস কিন্তু মানে প্রথমত প্রশ্ন হলো ভারতের সঙ্গে আমরা সম্পর্ক মানে ইজি করতে চাই কিনা, এটা হলো একটা প্রশ্ন। যদি ইজি করতে না চাই তাহলে তারা সম্পর্ক ইজি করবে না। হুম, এখন আমরা ইজি করতে মনে মনে করেন মুখে মুখে চাই, সরকারের পক্ষ থেকে চাই, কিন্তু পুরো দেশে আপনি যদি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেন, হুম, আমাদের হুম, রাজনৈতিক দলগুলো নানাভাবে প্ররোচনার দানকারী ব্যক্তিগণ যে সারাক্ষণ বলতে থাকেন যে ভারত আমাদের শত্রু রাষ্ট্র, ভারত আমাদের শত্রু রাষ্ট্র, তাহলে সেক্ষেত্রে ভারতের দিক থেকে আগ্রহ থাকাটাও তো স্বাভাবিক না। হুম, এটা হুম, বুঝতে হবে। আবার ভারতের ভূমিকাও কিন্তু আমি মনে করি যে খুব একটা যে আমাদের প্রতি ইতিবাচক, সেটাও কিন্তু আমার কাছে মনে হয় না। কারণ হুম, গত 24শে জানুয়ারি যে নির্বাচনটা, সেই নির্বাচনে হাসিনার জন্য তারা কিন্তু মানে সমস্ত বাংলাদেশের মানুষের সঙ্গে তারা কিন্তু এক ধরনের বৈরী আচরণ করেছে। হুম, হুম, এদেশে নির্বাচন যে ভালো হচ্ছে না, এদেশে যে একতরফা নির্বাচন হচ্ছে, এটা দেশের সমস্ত মানুষ বলা সত্ত্বেও তারা কিন্তু এক কথা বলে পার দিয়েছে যে এটা হলো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। যদি হ্যাঁ, বাংলাদেশের বারবার। অভ্যন্তরীণ বিষয় হয়, তাহলে এখন তারা কেন বাংলাদেশের বিষয়টা নিয়ে এত উদ্বিগ্ন হয়ে যাচ্ছে? এখন এবং তারা বলতেছে অভ্যন্তরীণ বিষয় বলতে অন্তর্ভুক্তমূলক তারা নির্বাচন প্রত্যাশা করে। এখন অন্তর্ভুক্তমূলক এই শব্দটা, তখন তো এই শব্দটাও ইউজ করেনি তারা। করে নাই। কাজে ভারতেরও যে খুব ভালো ভূমিকা আমাদের প্রতি, এটাও কিন্তু মনে করার কোনো কারণ নাই। এই যে এগুলো হচ্ছে দ্বিপাক্ষিক। আর এদেশের মানুষের মধ্যে, আপনি নিজেও তো দেশে থাকেন, দেখেন, ঘোরাফেরা করেন, জানেন, আমাদের সাধারণ মানুষের মধ্যে কিন্তু এন্টি ভারত মানে সেন্টিমেন্টটা খুব প্রবল। এখন এই এন্টি ভারত সেন্টিমেন্ট প্রবল হওয়ার পিছনে কি কারণ, কেন কারণ, এগুলো নিয়ে আপনি সারাদিন আলোচনা করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু তাতে কিন্তু বাস্তবতা পাল্টাবে না। হুম, হুম, বাস্তবতা এটাই যে আমাদের এখানে মানুষ ভারতকে, ভারতের আচরণকে, ভারত সরকারকে পছন্দ করে না। আবার এখানে একটা ডাইলেমা আছে, আরেকটা জিনিস আছে। দেখেন, ভারত আমাদের এখন মানে কোনো ভিসাও দিচ্ছে না, পর্যটন ভিসাও দিচ্ছে না কিন্তু। হুম, আজকে হুম, ভিসা গুলো যারা ভারতে যত বদনাম করে, তারা দেখুন কালকে সে ভিসার জন্য লাইন দিছে, হুম, হুম, এবং তারা ভারতে বেড়াতে যেতে চায়, ভারতের নানা সূচনাতায় যাওয়ার আগ্রহ আছে। হতে পারে এটা ভৌগোলিক কারণ, যে ভারত আমাদের একমাত্র নিকটতম প্রতিবেশী, কম খরচে ভারতে যাওয়া যায়, এটা হতে পারে, আমি অস্বীকার করি না। কিন্তু এই বাস্তবতাটাও তো আমাদের জন্য মানতে হবে যে আসলে ভারতে আমাদের প্রায় বলতে গেলে একমাত্র প্রতিবেশী, আর তো কোনো প্রতিবেশী নেই, চারদিকে ভারত আমাদের। না, এই যে এখানে আমরা বেড়াইতে যাইতে পারতাম মিয়ানমারে, কিন্তু এরা তো যে গৃহযুদ্ধ, এটা তো মানে বেড়াইতে যাওয়া মানে ওই বর্ডার দিয়ে মানে একটা প্রাণ হারানোর উপক্রম। গৃহযুদ্ধ আছে, আবার ভূমিকম্প তো হয় ইদানিং। ভূমিকম্পটা বাদ দেন, এটা ভূপালেও হয়েছে ভারতে, সেটা বাদ দেন। কিন্তু আপনি বোঝেন যে যদি আমাদের একটা ল্যান্ড বর্ডার থাকতো, ওই বর্ডার দিয়ে মিয়ানমারের যে অবস্থা, আপনি রাইট, রাইট। কোনো পর্যটক যাবে ওই পাশ দিয়ে? না, ওখানে তো ওদিকে যাওয়া যাবেই না, আর মিয়ানমারের মতো তো আগ্রহ নাই। তো সব মিলিয়ে আমি যেটা বলি আর কি, যে আমাদেরও কিছু ঝামেলা আছে, ওদেরও ঝামেলা আছে। ওরাও সব সময় চায়, ওরা তো বাংলাদেশে কখনো কতটা সমান পর্যায়ে ভাবে, এটা নিয়েও তো আমার সন্দেহ আছে। তাদের মধ্যে একটা বড় ভাই সুলভ আচরণ, এবং এদেশে তারা একজন ভৃত্য থাকবে, তারা এই ধরনের চিন্তাই বেশি করে বলে আমার ধারণা। কাজেই দেখেন, সেই দেখেন, চিন্তা তারা করতে তারা গিয়ে একটা আইনও পাশ করলো
ওই ট্রাম্পের যে অনুপ্রবেশকারীদেরকে ওইভাবেই তার যেভাবে ট্রাম্প পাঠাচ্ছে সেভাবে পাঠাবে, এবং বলতেছে মমতার কারণেই বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদেরকে ঠেকানো যাচ্ছে না, তাদেরকে সমাদর করা হচ্ছে তাদের উপর। মানে বক্তব্যগুলি যখন নাকি দেয় বাংলাদেশের উদ্দেশ্যে, হ্যাঁ, এবং এটা তখন এত বেশি সাম্প্রদায়িক মনে হয়। এবং দেখেন আজকে ওই ওদের মার্কিন একটা সংস্থা বলছে যে তাদের এই সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি এবং বিদেশে ওই যে শিখ নেতাদেরকে যে টার্গেট করা হয়েছে, এই কারণে রয়ের উপরে তারা নিষেধাজ্ঞা দেওয়া পর্যন্ত প্রস্তাব করছে। তাহলে তারা নিজেদের সংখ্যালঘু নিয়ে ব্যস্ত থাকে না, বাংলাদেশের বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকে। না, আমরা এটা নিয়ে, আমি এটাই বলি, আমরা এটা নিয়ে ভারতের তীব্র সমালোচনা করতে পারি, ভারতের আচরণ নিয়ে আলোচনা করতে, সবই করতে পারি, কিন্তু বাট আমার কথা হলো কি, এগুলো করে আমার লাভটা কি হচ্ছে, আমি কি পাচ্ছি, সবচেয়ে বড় কথা হলো এন্ড অফ দ্য ডে আমার প্রাপ্তিটা কি? আমি কিন্তু তেমন কিছু পাচ্ছি না, আমি এটাই বলছি যে আমরা কিন্তু তেমন কিছু পাচ্ছি না এখান থেকে। তো মানে আবার দেখেন, আমি এই কথাটা ঠিক বুঝি না যে এই যে ঝগড়াঝাটি করে লাভটা কি। এখন যে জিনিসটা হচ্ছে, যখন সেটা ব্যাপার না, এখন যে জিনিসটা হচ্ছে, ভারত যদি আমাদেরকে ওরকম স্পেস না দেয়, তাহলে আমরা তো চীনের কাছে যাবোই, এটা স্বাভাবিক। যাবো না? আমাদের তো কিছু প্রয়োজন আছে, আছে। চীন থেকে দেখলাম এবার অনেক কিছু জিনিসপত্র ইম্পোর্ট করার জন্য, এক্সপোর্ট করার জন্য আমরা চীনের সঙ্গে একটা চুক্তির মধ্যে যাচ্ছি। তো এগুলো তো আমাদের জন্য মানে বাধ্যতামূলক। কিন্তু প্রশ্নটা হলো কি, এগুলি করার পর নেক্সট যখন আসবে, পরবর্তী সময় নতুন যে সরকার আসবে, তাদের উপরে কিন্তু একটা বিষয় চাপ পড়বে যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি, কোন চাপটা আমরা কতটুকু নিতে পারবো। কারণ ইউনিট সরকার তো দীর্ঘদিন থাকবেন না, ইউনিট সরকার কিন্তু স্থায়ী সরকার না। ইউনিট সরকার যখন চলে যাবেন, তখন যারা আসবে তারা কি এই বর্তমানে এই পরিস্থিতিটা যেন যা আসবে, যে পরিস্থিতিটা, তার জন্য প্রস্তুত আছে কিনা, এটাও কিন্তু একটা ভেবে দেখতে হবে আর কি, এটাই। তো মানে আপনার কাছে আরেকটা আমি মানে রাজনৈতিক বিষয় নিয়ে আনি। দেখেন, একটা মুখোমুখি অবস্থা কিন্তু তৈরি হচ্ছে, যেখানে এনসিপি বলতেছে যে সামনের যে নির্বাচন হবে সেই নির্বাচন গণপরিষদ নির্বাচন হইতে হবে। আবার বলতেছে যে বড় পার্টিগুলো মনে করছে যে এত শহীদ মানে শুধু একটা নির্বাচনের জন্য পরের সরকার যে সংস্কার প্রক্রিয়া চলমান রাখবে তার কোনো নিশ্চয়তা নেই। আমির খসরু বলতেছে সরি, এটা আপনাদের দায়িত্ব নয়, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলতেছে যে সংস্কারের এটা আপনাদের দায়িত্ব না। আর নাহিদ ইসলামরা বলতেছে যে সংস্কার প্রক্রিয়া যদি এখন বাস্তবায়ন না হয় তাহলে পরের সরকার এটা চলমান রাখবে, এর কোনো নিশ্চয়তা নেই। এইরকম আপনি আপনি যে ন্যূনতম যে একটা উপনীত হবেন, একটা ঘোষণাপত্র না কি জন্য করবেন, করার পর তারপরে এই হবে, এটার আপনি স্কোপটা দেখেন কোনো? শুনেন, আমি একটা কথা আপনাকে বলি, সংস্কার নামে যে জিনিসটা হচ্ছে, এটা আসলে আদৌ কোনো সংস্কার কিনা, এটা নিয়ে তো আমার সন্দেহ আছে। এটা সংস্কার কে বলবে? কতগুলি এনজিও এবং কতগুলি বিদেশ থেকে আসা তাত্ত্বিক, এরা কিছু সমাধান দিচ্ছে, কিছু বিশ্লেষণ দিচ্ছে। এটা কি এই দেশের জন্য উপযোগী কিনা, এটা আপনাকে কি বলবো? আমি তো মনে করি না আমাদের জন্য উপযোগী না। আমাদের এখানে আলী রিয়াজ সাহেবের নেতৃত্বে যেটা হচ্ছে, আলী রিয়াজ তো আমাদের নাগরিক, সাথে আমেরিকান নাগরিক ভাই। একটা আমেরিকান নাগরিক এসে আমাদের এনে সংস্কার করে দেবো, এটা মানবো? আমি মানি না। না, পুরোপুরি আমেরিকান দ্বৈত নাগরিক, এবং গত 15 বছর কিন্তু বাংলাদেশ নেই, তার গবেষণা, তার লেখালেখি বা করা যায়, বিদেশে বসে বসে গবেষণা করা যায়। ওরা যদি দেশপ্রেম থাকতো, উনি তো দেশ ছেড়ে যাইতো না। উনি এই দেশের কষ্টটা সহ্য করতে পারে না, এই দেশের জলবায়ু ওনার ভালো লাগে না, ওনার আমেরিকায় যে থাকতে হয়, আমেরিকার নাগরিকত্ব নিতে হয়, নিয়ে তারপরে দেশে আমাদের ওখান থেকে বসে বসে আমাদের জ্ঞান দিতেছে, না তোমার এটা ভালো না, তোমার ওটা ভালো না, তোমার বাবা তুমি আসো না কেন এখানে, আসো এখানে থাকো, থাকো এখানে। আমি এগুলো মানি না। আমি এই সমস্ত বিদেশি প্রেসক্রিপশন ভাই আমার কাছে গ্রহণযোগ্য না। এই মনির হায়দার, এই কামাল আহমেদ, এই আলী রিয়াজ, এদেরকে আনার মাধ্যমে ডক্টর ইউনূস প্রমাণ করছে যে জাতি হিসেবে আমরা দরিদ্র, বিদেশ থেকে আমাদের ভাড়া করে নিয়ে আসতে হয়। আমি এর পক্ষে আমি না, কথা পরিষ্কার আমার কাছে। আমার দেশে কেউ বিশেষজ্ঞ ছিল না, আমার এখানে সংবিধান বিশেষজ্ঞ নাই, আমাদের এখানে গণমাধ্যম বিশেষজ্ঞ নাই, স্বাধীন মালিক করার জন্য আর কেউ নাই। স্বাধীন মালিক তো থাকলেন না, কি থাকলো না? স্বাধীন মালিক নিতে হচ্ছে,
সে বলছে না, তাকে দিয়ে প্রথমে দেখলাম তো। আচ্ছা, আপনি কোথাও পান নাই দুই ভাই, আমি এটা অনেক খুঁজছি, সাজে মানে কোথাও বলেন নাই যে আমি এটা দায়িত্ব নিতে চাই নাই। ওনাকে দিয়া পরে মনে করছে আরে এটা তো মূল প্রেসক্রিপশন তো আলী রিয়াজের, তো আলী রিয়াজ দরকার নাই, আপনি আমাকে বলেন জিনিসটা। এই লোকগুলো আসুক, আমার কোনো আপত্তি নাই, তারা ওখানকার নাগরিকত্ব ত্যাগ করে আসুক, তা তো আসবে না। তারা ওখানকার নাগরিকত্ব ত্যাগ করে আসবে? ত্যাগ করে আসবে না। তারা এখানে আনার মাধ্যমে আমি মনে করি ডক্টর ইউনূস এই লোকগুলিকে এখানে নিয়ে আসা পুরো জাতিটাকে অপমান করছে আমি মনে করি। এই লোকগুলো আমাদের কেউ না, এই লোকগুলো হলো শীতের পাখি। আমার শীতের পাখি দরকার নাই, আমার দেশে কাকি ভালো। আমার ওই শীতের ওই যে আপনার আসে নিয়ে খাওয়া দাওয়া করে আবার চলে যাবো, ওই পাখি আমার লাগবে না। কাজে তারা যেটা করতেছে, পলিটিক্যাল পার্টিগুলো আলটিমেটলি এটা গ্রহণ করবে না। আপনি দেখেন অলরেডি শুরু, আমি এটা শুরু থেকে বলছি এটা গ্রহণ করবে না। অলরেডি সেই আওয়াজ হয়েছে যে এখন তারা বলতেছে যে এই সংস্কার প্রস্তাবক না কেন এটা ইমপ্লিমেন্ট করবে নির্বাচিত পার্লামেন্ট। এটা হবে না তো ভাই, আর এগুলি ভালো কিছু হয়েছে। এইটাই দাঁড়াচ্ছে যে এই সংস্কার নিয়ে ঐক্যমত্য আমি তো দেখতেছি যে প্রতিনিয়ত যেভাবে বলতেছে যে বিচার সংস্কার প্রক্রিয়া আগে নিষিদ্ধ করতে হবে, নানান ইস্যু আসতেছে, কিন্তু এই মানে ডিফারেন্স অফ ওপিনিয়নের কারণে আমি দেখতেছি না যে এটা কবে নাগাদ এক জায়গায় আসবে আর বলবে যে ঠিক আছে আমরা এখন ঐক্যমত্য হয়েছি, আপনি এবার নির্বাচন ডিক্লেয়ার করেন। এরকম অবস্থায় আসাটা কিন্তু খুব কঠিন হয়ে যাচ্ছে দিনকে দিন। আমি মনে করি সংস্কার বিষয়টা আসলে আনাই হয়েছে এই কারণে যে নির্বাচনটাকে প্রলম্বিত করার একটা অজুহাত তৈরি করার জন্য। এটার মাধ্যমে নির্বাচনটাকে ঝুলাই দেওয়া হচ্ছে, কারণ এটা এমন একটা সমস্যা, এমন একটা বিষয় যাতে নাকি সবাইকে ঐক্যমত্য হতে হবে, সবাই একমত হবে না। এবং যখন সবাই একমত না হবে তখন এটা এভাবে চলতে থাকবে এবং এটা ঝুলবে, এক একজন এক এক কথা বলবে। আগের গভর্নমেন্ট আমাদের দেখেন নাই, একটা মূলা ঝুলাইতেছিল উন্নয়ন, কিছু বললেই বলে উন্নয়ন হচ্ছে, আর এখন আরেক মূলা ঝুলাইতেছে সংস্কার। প্রথমত যে উন্নয়নটা হতো সেই উন্নয়নটাকে আপনি উন্নয়ন বলতেন, কারণ উন্নয়নের নামে লুটপাট হতো, কিছু উন্নয়ন হইতো আবার লুটপাট হতো বেশি। আর এখনো সেটা হচ্ছে যে কিছু সংস্কারের প্রস্তাব নিয়ে আসছে, কিন্তু আসলে মূল লক্ষ্য হলো যে এটা নিয়ে ঝুলাই দেওয়া, যে আরো 6 মাস, আরো 1 বছর, এই সময়টা ডক্টর ইউনূস ক্ষমতায় থাকবে এবং তার লোকজন ক্ষমতা থাকবে। ব্যাপার হয় কি, ধরেন আপনার হাতে আছে 1 কোটি টাকা, আপনি যদি মনে করেন যে আপনি 100 কোটি টাকার একটা মানে বিল্ডিং কিনবেন, আপনি পারবেন না। এখন ওনার কোনো দল নেই, উনি যদি লম্বা সময় বাড়ি দিতে চায় তো অবস্থাটা কি হবে? আর্মি এইভাবেই পুলিশের মতন কাজ করবে? ওনারা তো তারা তো বিরক্ত হচ্ছে, তারা তো চায় না, তারা তো চায় যে অনেক হয়েছে এখন তারা ব্যাক করতে চায়। কারণ সিভিলে যত বেশি সময় থাকবে, আপনি একদম রাষ্ট্রের সর্বোচ্চ বাহিনীকে ব্যবহার করা, এটা তো একটা অস্বাভাবিক অবস্থার মধ্যে লম্বা সময় আপনি কি দেখেন নাই, আপনি কি দেখেন নাই ওই যে আমাদের ওই ব্রাহ্মণ পীর সাহেব কালকে কি থিওরি দিছে? ব্রাহ্মণ পীর থিওরি দিছে যে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা থাকবে, ওনার সঙ্গে উপ প্রধান উপদেষ্টা হবে তারেক রহমান, এবং বিভিন্ন দল থেকে বিভিন্ন লোকজনকে আনবেন আইনে নিয়ে। হাসিনা যে 5 বছর পর্যন্ত থাকতো, মানে 24 থেকে 29 পর্যন্ত, 29 সাল পর্যন্ত এই সরকার থাকবে, এটা তো ব্রাহ্মণ পীরের গতকালকে ফর্মুলা। এই জন্য সার্জিস আলম দেখতেছি বলতেছে যে ডক্টর ইউনূসের আরো 5 বছর মানে প্রধানমন্ত্রী মানে এই মুড়িদের তো এই ফর্মুলা, এটা তো ব্রাহ্মণ সাহেব এই ফর্মুলা দিচ্ছে। বুঝেন না নকশাটা কোন দিকে হইতেছে? আপনি যে হিসাব দিচ্ছেন এই হিসাবে আপনি হিসাব দিচ্ছেন, আপনার দেশ চালাতে পারবে না। তো ওনারা তো মনে করেছে এইভাবেই চলবে, চলুন ক্ষমতা থাকুক। এখানে ক্ষমতা থাকলে পরে ওখান থেকে ব্রাহ্মণ ওখান থেকে বসে বসে থিওরি দিবে, এটা করো ওটা করো, করতে হবে না করতে হবে, অমুক বলবে, এগুলো আঙুল তুলে তুলে ওগুলো বলবে। এই যে চলছে দেশে, দেশটা কারা চালাচ্ছে আমি বুঝি না। এটা তো এনার্কি হবে, পরে তো অন্য উন্নয়ন দাতা সংস্থাগুলি ওরাও বিরক্ত হয়ে যাবে, কারণ ওরা তো লম্বা সময় সরকারকে রাখতে চাইবে না। ওই লোকগুলো কোনো প্রবলেম আছে? ওই লোকগুলো তো কোনো প্রবলেম নাই, এনার্কি হবে ওদের কি? না, এটা আসলে একটা ভাবনার বিষয়, এটা একটা সমাধান হইতে হবে, নতুবা এইভাবে হয় না। এটা মানে আমার ধারণা যে একটা ভুল পথে আমরা চলতেছি, এবং কখন শেষ হবে, কবে শেষ হবে, এটা আমরা কেউ বুঝতে পারতেছি না। একটা
মানে অনির্দিষ্ট জিনিস সব সময় মানুষকে কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে রাখে। অনিশ্চয়তা থাকলে ভালো কাজ কিন্তু আসলে হয় না শেষ পর্যন্ত। সেটাই। জি, মাসকামাল, অনেক ধন্যবাদ। দর্শক, আমরা সমসাময়িক দুইটা বিষয় নিয়ে আলোচনা করলাম। আশা করি আমরা পরবর্তী সময়ে অন্য বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আবার হাজির হব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।